আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে থ্রি কিংবা অ্যাডমিশন পরবর্তীতে যে কোনো জবের জন্য প্রস্তুতিতে সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আজকে আমরা এই যে থ্রি স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য এই ক্লাস, এবং একইভাবে 19তম নিবন্ধন অ্যাডভান্স রিটেন কোর্সের স্টুডেন্টের জন্য এই ক্লাস। আমরা এর পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসের আগে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে বেসিক খুঁটিনাটি জেনেছি। শ্রেণীবিন্যাস কাকে বলে, ধাপ কোনগুলা, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, কিন্তু আমরা এগুলা বিস্তারিত আলোচনা জেনেছি। আমরা আজকে সরাসরি কথা বলবো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। ওকে, সুতরাং যারা দেখছো ভয়েস ক্লিয়ার আছে কিনা কিংবা ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানালে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করতে পারি। ভিডিও দেখতে কিংবা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ভয়েস শুনতে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানালে আমরা সরাসরি ক্লাসে যাব ইনশাআল্লাহ। দেখতে কিংবা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ভয়েস শুনতে কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার? ওকে ওকে, আমাদের জানিয়েছেন একজন স্টুডেন্ট যে ভয়েস ক্লিয়ার আছে। সো আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করছি। ক্লাস যেটা হচ্ছে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আমরা এর আগে শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনেছি। শ্রেণীবিন্যাস কাকে বলে, কত প্রকার, কি কি, নামকরণ, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, আমরা কিন্তু এগুলা বিস্তারিত জেনেছি। শ্রেণীবিন্যাসের ধাপ উপধাপ যেগুলো আছে, ঠিক আছে, আমরা সেগুলো জেনেছি। সরাসরি আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে প্রবেশ করতেছি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের বেশ কিছু ভিত্তি আছে। ফার্স্টলি আমাদের এটা জানতে হবে। কি জানতে হবে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি। আধুনিক প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে মোট 13টা ভিত্তির কথা উল্লেখ করা ছিল। 13টা। এর মধ্যে বেশ কিছু ছিল দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, এরকম যেগুলা অঞ্চলায়ন, খণ্ডায়ন, ট্যাগমাটাইজেশন, ঠিক আছে, প্রান্তিকতা, পূর্তিসাম্যতা, এরকম কিন্তু বেশ কিছু ভিত্তিগুলো উল্লেখ ছিল। যদি আমি শর্ট করে একটু লিখতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে দেহের আকার, জীবন পদ্ধতি, সংগঠন মাত্রা, ক্লিভেজ, ঠিক আছে, ট্যাগমাটাইজেশন, এরপর অঞ্চলায়ন, এরপরে প্রান্তিকতা, তারপর তল, নটোকট প্রভৃতি কিন্তু এগুলা প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা 2 থেকে 3টা নিয়ে কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে ভ্রূণ স্তর। এখানে তথ্য আছে, আমাদের জানতে হবে এটা। এই যে ভ্রূণ স্তরটাও হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি। সাধারণত প্রাণী জগৎ এর যে ভ্রূণ স্তর সেটা দ্বিস্তরী হতে পারে এবং ত্রিস্তরী হতে পারে। কি কি হতে পারে? এটা দ্বিস্তরী। ভ্রূণ স্তর অনুসারে প্রাণী দ্বিস্তরী হতে পারে এবং কি হতে পারে? ত্রিস্তরী হতে পারে। কি হতে পারে? ত্রিস্তরী। যদি প্রাণীর ভ্রূণ যদি দ্বিস্তরী হয় তাহলে ভিতরের দিকে একটা স্তর, এই যে বাইরের স্তরকে বলা হয় একটো। কি বলা হয়? একটোডার্ম। এটাকে বলা হচ্ছে বাইরের স্তর। এই যে ভিতরের যে স্তরটা আছে একে বলা হয় এন্ডোডার্ম। কি বলা হয়? এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে
যে ফাঁকা জায়গা থাকে এটাকে বলা হচ্ছে, এই যে অবস্থাটা আছে এটাকে বলা হচ্ছে মেসোগিলিয়া। কি বলা হচ্ছে? মেসোগিলিয়া বলা হচ্ছে। ঠিক আছে, কি বলা হচ্ছে? মেসোগিলিয়া। আমরা পাবো যে দ্বিস্তরী প্রাণীর এক্টোডার্ম বাইরের আবরণ, বাইরের স্তর, এন্ডোডার্ম ভেতরের স্তর, দুই স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গা, যে গহ্বর, আমরা এটাকে চিনবো হচ্ছে কি? মেসোগিলিয়া। কি চিনবো? মেসোগিলিয়া। তাহলে এখানে একটা কোশ্চেন যেটা হচ্ছে যে মেসোগিলিয়া পাওয়া যাবে কোথায়, কোন প্রাণীতে? দ্বিস্তরী প্রাণীতে। কোন প্রাণীতে পাওয়া যাবে? দ্বিস্তরী। যদি উদাহরণ বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে নিডারিয়া পর্বের প্রাণীতে পাওয়া যাবে। কোন প্রাণীতে পাওয়া যাবে? নিডারিয়া পর্বের প্রাণীতে কি পাওয়া যাবে? মেসোগিলিয়া পাওয়া যাবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা। আমরা এবার যাব কোথায়? ত্রিস্তরী প্রাণীতে যাব। কোথায়? ত্রিস্তরী প্রাণী। আমরা এই জায়গায় যাব। তার ত্রিস্তরী প্রাণী যদি এমনটা হয়ে থাকে যে অভ্যন্তরীণ স্তর, তার বাইরে একটা স্তর এবং এই যে সর্ববাইরে একটা স্তর, ত্রিস্তরী। প্রথমে যেটা হচ্ছে সবচেয়ে বাইরের, একটা হচ্ছে এক্টোডার্ম, বাইরের স্তর। এই যে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে এন্ডোডার্ম, মানে কিসের স্তর? ভিতরের স্তর। এবং বাইরের স্তর ভিতরের স্তরের মাঝখানে আরেকটা স্তর আছে, আমরা যাকে বলি মেসোডার্ম। কি বলি? মেসোডার্ম। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা জানা প্রয়োজন যে মেসোডার্ম পাওয়া যাবে কোথায়? মেসোডার্ম পাওয়া যাবে ত্রিস্তরী প্রাণীতে। কোন প্রাণীতে পাওয়া যাবে মেসোডার্ম? এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মেসোডার্ম পাওয়া যাবে কোন প্রাণীতে? পাওয়া যাবে হচ্ছে ত্রিস্তরী প্রাণীতে। কোন প্রাণীতে পাওয়া যাবে? ত্রিস্তরী প্রাণী। যদি আমরা এক্সাম্পল বলি, এক্সাম্পল হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে করডাটা পর্যন্ত। কোন পর্যন্ত? করডাটা পর্যন্ত এই কিন্তু মেসোডার্ম পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মেসোডার্ম পাওয়া যাবে। কোথায় কোন পর্যন্ত? সেটা হচ্ছে যে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম মানে বাইরের আবরণ, এন্ডোডার্ম মানে ভিতরের আবরণ, দুই আবরণ ছাড়া উভয় আবরণের মাঝখানে আরো একটা আবরণ, স্তর। এক্টোডার্ম হচ্ছে বাইরের স্তর, এন্ডোডার্ম ভিতরের স্তর, দুই স্তরের মাঝখানে আরো একটা স্তর পাওয়া যাবে যাকে বলা হচ্ছে মেসোডার্ম। কি বলা হচ্ছে? মেসোডার্ম। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা হতে পারে যে মেসোডার্ম পাওয়া যাবে কোন প্রাণীতে? ত্রিস্তরী প্রাণীতে। এক্সাম্পল হিসেবে প্লাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু করে করোডা পর্ব পর্যন্ত। প্লাটিহেলমিনথেস, তারপরে নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, এখাইনোডার্মাটা, কর্ডাটা। এই যে পর্ব যেগুলো আছে সেখানে কিন্তু মেসোডার্ম পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সেখানে হচ্ছে মেসোডার্ম পাওয়া যাবে। তাহলে একটু যদি জানতে চাই যে এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, যতটুকু আমরা ভ্রূণ স্তরটা বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত জানতে চাচ্ছি আমি যে ভ্রূণ স্তরটা বুঝতে পেরেছি কিনা। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রতিসাম্যতা নিয়ে। প্রতিসাম্যতা নিয়ে এই যে ভ্রূণ স্তর, এটা কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। যদি আমরা ভিত্তিগুলা বুঝতে পারি, ভিতরের দিকে শ্রেণীবিন্যাসটা বোঝা খুব সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে যে ভিত্তি থেকেও কিন্তু কোয়েশ্চেন পরীক্ষাতে আসে এবং ভালোই আসে, খারাপ না, ভালোই কোয়েশ্চেনই আসে। ভ্রূণ স্তর পড়লাম, আমরা এখন পড়তে পারি এই জায়গায় হচ্ছে প্রতিসাম্যতা। কি আমরা পড়বো? যে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতাটা হচ্ছে প্রাণীদেরকে যদি সমান ভাগে ভাগ করা যায়, সমান ভাগে ভাগ করার পদ্ধতি হচ্ছে প্রতিসাম্যতা। সমান ভাগে ভাগ করার পদ্ধতি প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার যে প্রকারভেদ যেগুলো আছে, নাম্বার 1 হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা, ঠিক আছে। নাম্বার 2 আমরা দেখতে পারি যে অরীয় প্রতিসাম্যতা। নাম্বার 3 আমরা যেতে পারি যে দ্বি অরীয় প্রতিসাম্যতা। নাম্বার 4 যেতে পারি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আমরা 5 নম্বরে যেতে পারি যে অপ্রতিসাম্য, অপ্রতিসাম্যতা। ঠিক আছে,
গোলীয় প্রতিসাম্যতাটা কিরকম? গোলীয় প্রতিসাম্যতাটা হচ্ছে গোলাকার বস্তু যেগুলো আছে, যেমন ফুটবল, আমরা চিনি না ফুটবল, গোলাকার বস্তু যেগুলো আছে এগুলাকে যদি আমরা মধ্যরেখা বরাবর কয়েকটা অংশে ভাগ করি, এটা হচ্ছে যে গোলীয় প্রতিসাম্যতা। এক্সাম্পল দিই, দেখেন এটা একটা হচ্ছে গোলাকার বস্তু, যদি আমরা একে এই অংশ বরাবর ভাগ করি, দুই ভাগে ভাগ হয়ে গেল। এদিক যদি ভাগ করি, চার ভাগে ভাগ হয়ে গেল। যদি এদিক একটা দেই, কত হলো? মোট ছয়টা ভাগ হয়ে গেল। যদি আমরা এদিকে দেই, এই যে ভাগ যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই যে ভাগগুলা তৈরি হলো, এটা কিন্তু হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। এটা কি? এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। এটা সাধারণত আহ শৈবালের মধ্যে দেখা যেতে পারে। শৈবাল, শৈবাল কোথায় দেখা যাবে? শৈবাল, ভলভক্স যে আছে না, ভলভক্স একটা শৈবালের নাম, ভলভক্স শৈবালে কিন্তু এই গোলীয় প্রতিসাম্যতাটা বোঝা যাবে। ঠিক আছে? এরপরে কি? অরীয় প্রতিসাম্যতা। কি প্রতিসাম্যতা? অরীয় প্রতিসাম্যতাটা সোজা কথা বলতে গেলে প্রাণীদেরকে যদি সমান ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, পৃষ্ঠরেখা বা লম্ব বরাবর যদি সমানভাবে ভাগ করা যায়, আমরা এটাকে বলতে পারি অরীয় প্রতিসাম্যতা। কি বলতে পারবো আমরা? অরীয় প্রতিসাম্যতা বলতে পারবো। যদি আমরা এই জায়গায় এক্সাম্পল দিই, এটা হচ্ছে হাইড্রা। হাইড্রা আমরা চিনি না? হাইড্রা, আমরা হাইড্রা চিনি। হাইড্রা, ঠিক আছে, হাইড্রাকে সমান দুইটা ভাগে ভাগ করা যাবে এবং এর এর হচ্ছে দুইটা খণ্ডেই, প্রত্যেকটা খণ্ডেই সমান জিনিস থাকবে, কোনো খণ্ডে বেশি কোনো খণ্ডে কম থাকবে না। বিকজ জোড়ায় জোড়ায় উপাঙ্গ বিদ্যমান এমন প্রাণীতে, জোড়ায় জোড়ায় উপাঙ্গ এবং অঙ্গাণু বিদ্যমান এমন প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা ঘটানো যাবে। কি বললাম? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় অঙ্গাণু বিদ্যমান, জোড়ায় জোড়ায় অঙ্গাণু উপাঙ্গ বিদ্যমান এমন প্রাণীতে হচ্ছে অরীয় প্রতিসাম্যতা ঘটানো যাবে। যদি আমরা এটা একটা প্রাণী দিই এক্সাম্পল হিসাবে, একে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম। এই খণ্ডটাতে যেসব জিনিসপত্র, অঙ্গাণু যেগুলা আছে, উপাঙ্গ যেগুলা আছে, ঠিক সমান পরিমাণে এই খণ্ডতে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। এক্সাম্পলটা হচ্ছে হাইড্রা। এক্সাম্পল কি? হাইড্রা। এর সাথে হতে পারে যেমন জেলিফিশ, আমরা চিনছি না জেলিফিশ, স্টারফিশ নাম শুনছি না, এরা কিন্তু হবে অরীয় প্রতিসাম্যতা। দ্বি অরীয় প্রতিসাম্যতাটা কি? দ্বি অরীয় প্রতিসাম্যতাটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতার মধ্যে পড়বে, তবে এটা ভাগ করা যাবে দুইটা খণ্ডে। কয়টা খণ্ডে ভাগ করা যাবে? দুইটা খণ্ডে। অরীয় প্রতিসাম্য দুই খণ্ডে ভাগ করা যেতে পারে, চার খণ্ডে ভাগ করা যেতে পারে, পাঁচ খণ্ডে ভাগ করা যেতে পারে, ছয় খণ্ডে, সাত খণ্ডেও ভাগ করা যেতে পারে, সমান সমান, সমান সমান অঙ্গ বা উপাঙ্গ বা অঙ্গাণু হিসাবে। কিন্তু দ্বিঅরীয় প্রতিসাম্য যেটা, সেক্ষেত্রে হচ্ছে একটা প্রাণীকে দুইটা ভাগে ভাগ করা যাবে। কয়টা ভাগে? দুইটা ভাগে। এবং প্রতিটা খণ্ডে, প্রতিটা খণ্ডের মধ্যে সমান সমান অঙ্গ, উপাঙ্গ, অঙ্গাণু থাকবে। কোনোটাতে বেশি বা কোনোটাতে কম কিন্তু থাকবে না। তৃতীয়ত যেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়টা হচ্ছে যে আমরা দেখতে একই রকম দুইটা খণ্ডে ভাগ করতে পারবো। দেখতে একই রকম দুইটা খণ্ডে ভাগ করতে পারবো। এক্ষেত্রে প্রাণীর অঙ্গর সংখ্যাগুলা, অঙ্গ, উপাঙ্গ কিংবা অঙ্গাণুর সংখ্যাগুলা জোড়ায় জোড়ায় না থাকার কারণে সমান সমান হতেও পারে কিংবা নাও হতে পারে। এক্সাম্পল আমরা দিতে পারি, এই জায়গায় হচ্ছে মানুষ। যদি আমরা মানুষকে লম্বচ্ছেদ করি, আমরা যদি দুই ভাগে ভাগ করার চেষ্টা করি, চোখ, নাক, কান দুইটা ভাগ হয়ে গেলেও আমাদের এক খণ্ডে চলে যাবে কিন্তু হৃৎপিণ্ড, আর এক খণ্ডে কিন্তু চলে যাবে হচ্ছে যকৃৎ বা কলিজা। সুতরাং কোন খণ্ডে একটা জিনিস আছে, সেই জিনিসটা অপর খণ্ডে নাই, অপর খণ্ডে একটা জিনিস আছে, এই জিনিসটা কিন্তু আরেকটা খণ্ডে থাকবে না। এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। মনে রাখতে হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাটা হচ্ছে দেখতে একই রকম দুইটা খণ্ডে ভাগ করা যাবে। কি ভাগ করা যাবে? দেখতে একই রকম দুইটা খণ্ডে ভাগ করা যাবে। এর অভ্যন্তরে দুইটা খণ্ডে সমান সমান অঙ্গ, উপাঙ্গ বা অঙ্গাণু থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাটা হচ্ছে বেশি। এরপর কি আছে? যে অপ্রতিসাম্য। যদি কোনোভাবেই কোনো প্রাণীকে ভাগ করা না যায়, সেটা হচ্ছে অপ্রতিসাম্য। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় কথাটা বললাম, সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স। অপ্রতিসাম্য, অপ্রতিসাম্যটা হচ্ছে আপেল শামুক। অপ্রতিসাম্যর এক্সাম্পলটা হচ্ছে শামুক, যার বৈজ্ঞানিক নাম পাইলা গ্লোবাসা। কি নাম? পাইলা গ্লোবাসা।
ওকে, একটু দ্রুত বলবেন যে আমরা যে কথা বললাম সেটাতে সমস্যা আছে কিনা, আমরা যে প্রতিসাম্যতা বললাম সেটা বুঝতে পেরেছি কিনা। আমরা যে প্রতিসাম্যতা আলোচনা করলাম সেটা বুঝতে পারছি না, একটু দ্রুত কমেন্ট করবেন, বিকজ ক্লাসটা আজকে লেংদি হবে, একটা দীর্ঘ ক্লাস হবে, দীর্ঘ ক্লাস। যাদের প্রয়োজন আছে তারা এই ক্লাসটাতে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। ঠিক আছে, ঘূর্ণন স্তর গেল, প্রতিসাম্যতা গেল, আর একটা গুরুত্বপূর্ণ অবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে সিলম। সেটা কি? সিলম, যেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেটা কি? সিলম। সিলমটা কি আমাদের জানতে হবে। সিলমটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আমরা ভ্রূণ স্তর পড়ছি না, ত্রিস্তরী প্রাণী। আমরা দেই, এই যে দিলাম একটা স্তর, এর বাইরে দিলাম আর একটা স্তর, এই যে এর বাইরে দিলাম আর একটা স্তর, এটাকে দেখেন ত্রিস্তরী। একটু দেখাই কিভাবে সেটা ত্রিস্তরী। এই যে আসেন, এই যে মাঝখানের স্তরটা সেটা হলো হচ্ছে এন্ডোডার্ম। কি নামের? এন্ডোডার্ম, মানে হচ্ছে ভিতরের স্তর। এই যে বাইরের স্তর, এর নাম হচ্ছে একটোডার্ম। কি নামের? একটোডার্ম। ঠিক আছে, আমরা যেটা পড়লাম ভ্রূণ স্তরের সময়, এই যে মাঝখানের যে স্তরটা, এর নাম হচ্ছে মেসোডার্ম। এর নাম কি? এর নামটা হচ্ছে মেসোডার্ম। এখন ত্রিস্তরী প্রাণীর যে মেসোডার্ম আছে, মেসোডার্মে যদি কোনো গহ্বর থাকে, কি থাকে? কি থাকে? যদি কোনো গহ্বর থাকে, আমরা একটা গহ্বর দেওয়ার চেষ্টা করি। এই যে গহ্বর দিলাম, এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা নির্মিত হয়, কি দ্বারা? পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি নির্মিত হয়, তাহলে আমরা একে বলবো সিলম। আমরা কি বলতে পারবো? সিলম। তাহলে সিলমের সংজ্ঞাটা কি? ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মে বা ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা নির্মিত গহ্বরকে বলা হয় সিলম। আবারও বলছি, ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মে, ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা নির্মিত, এই যে পর্দা যেটা আছে, এই যে প্রকোষ্ঠের চারপাশে, এই যে প্রকোষ্ঠের চারপাশে যে আবরণটা আছে, এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। এই পেরিটোনিয়াম পর্দা নির্মিত গহ্বরটাকে বলা হচ্ছে সিলম। আবারও বলছি, ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা নির্মিত গহ্বরকে বলা হচ্ছে সিলম। কি বলা হচ্ছে? সিলম বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সিলমের কিন্তু বেশ কিছু কোশ্চেন আমরা ভিতরে পাবো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিলমটা খুবই গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। বুঝা গেছে? এখন দেখেন, ত্রিস্তরী প্রাণী কিন্তু আমরা দেখলাম যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কটাটা পর্যন্ত। ঠিক আছে, এখন ত্রিস্তরী প্রাণী হলেই যে সেখানে সিলম পাওয়া যাবে ব্যাপারটা এরকম নয়। আবারও বলতেছি, ত্রিস্তরী প্রাণী হলেই যে সেখানে সিলম পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাহলে কি? প্রাণীটাকে ত্রিস্তরী হতে হবে, সেখানে একটা গহ্বর থাকতে হবে। ঠিক আছে, যেমন আমরা প্লাটিহেলমিনথেস যেটা পড়ছি, পরবর্তীতেও পড়বো, এরপরেই পড়বো, প্লাটিহেলমিনথেসে প্রাণী ত্রিস্তরী হলেও সেখানে কোনো প্রকার গহ্বর নাই। সেখানে কোনো প্রকার কি নাই? সেখানে হচ্ছে কোনো প্রকার গহ্বর নাই। এর কারণে যেটা হলো, এর কারণে সেখানে কিন্তু সিলোম নাই। প্লাটিহেলমিনথেসে কি নাই? সিলোম নাই। দ্বিতীয় যে তথ্যটা হচ্ছে যে নেমাটোডা নামে একটা পর্ব আছে, নেমাটোডা। সে ত্রিস্তরী প্রাণীর পর্ব হলেও, সে নেমাটোডা ত্রিস্তরী প্রাণীর পর্ব হলেও এর যেটা অবস্থা হচ্ছে যে এর এখানে গহ্বরও আছে। নেমাটোডা নামে একটা পর্ব, সেখানে গহ্বরও আছে। গহ্বর থাকার পরেও এর গহ্বরের যে চারপাশে যে আবরণটা আছে সেটা কিন্তু পেরিটোনিয়াম না। সেটা কি না? পেরিটোনিয়াম নয়। মানে ওর গহ্বর আছে, গহ্বরের আবরণও আছে, আবরণটা কিন্তু পেরিটোনিয়াম নয়। গহ্বর থাকতে হবে ত্রিস্তরী প্রাণীতে, এর আবরণ থাকতে হবে পেরিটোনিয়াম। যদি থাকে আমরা এটাকে বলতে পারবো সিলম। আশা করছি সিলম সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা নাই। আমরা একটু এখন সিলমের প্রকারভেদ দেখব। কি দেখব? আমরা একটু এখন সিলমের প্রকারভেদ দেখব। সিলমকে আমরা ধরতে পারি তিন প্রকার। কয় প্রকার? সিলম হলো তিন প্রকার। নাম্বার ওয়ান, এসিলোমেট। এসিলোমেট। নাম্বার দুই, সিউডোসিলোমেট। কি নাম? সিউডোসিলোমেট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সিলম। নাম্বার তিন, ইউসিলোমেট।
ইউসিলোমেট। এই যে আমি দিলাম, দেখেন এই যে ইউসিলোমেট, এই 3 প্রকার দিলাম। এই যে এসিলোমেট, সিলো আমরা কখন আসবো? সোজা কথা বলতে গেলে যে সিলোমের তথ্য আসবে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে। কোন স্তরী? ত্রিস্তরী। সিলোমের তথ্য আসবে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে। বোঝা গেছে কথা? এখন এই যে অ্যাসিলোমেট, আমরা জানি বায়োলজিতে এ অর্থ নাই। এ অর্থ কি? আমরা জানি বায়োলজিতে এ অর্থ নাই। তাহলে অ্যাসিলোমেট যাদের সিলোম নাই, প্রাণীর ত্রিস্তরী হওয়া সত্ত্বেও কিছু কিছু প্রাণী আছে যাদের সিলোম নাই। বোঝা গেছে? এক্সাম্পল প্লাটিহেলমিনথেস। এক্সাম্পল কি? এক্সাম্পল প্লাটিহেলমিনথেস পর্বের যারা প্রাণী তারা হলো অ্যাসিলোমেট। নাম্বার 2 সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট, সিউডো মানে ভুয়া বা নকল। সিউডো মানে কি? ভুয়া বা নকল। যেরকমটা আমরা দেখি যে সিউডোমোনাস নামে ব্যাকটেরিয়া আছে, তারপর সিউডো এলিল আছে। সিউডো এলিল দেখতে এলিলের মতো, কিন্তু তারা আসলে এলিল নয়। তাহলে সিউডোসিলোমেট মানে কি? দেখে মনে হবে সিলোম আছে, কিন্তু আসলে এটা সিলোম নয়। আমরা একে বাংলায় বলে থাকি অপ্রকৃত সিলোম। আমরা একে বাংলায় কি বলি? বাংলায় বলি অপ্রকৃত সিলোম। মানে ত্রিস্তরী প্রাণীর মধ্যে একটা পর্ব আছে যার নাম নেমাটোডা। কি নাম? নেমাটোডা। এই নেমাটোডা পর্বের যে প্রাণী, এদের এই যে একটোডাম আছে, এন্ডোডাম আছে মানে ভিতরের স্তর, বহিঃস্তর একটোডাম আছে, একটো আছে, এন্ডো আছে, মেসোডার্ম মানে 3টা স্তরেই আছে। আবার এর গহ্বরও আছে, তবে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা নাই। গহ্বর থাকলেও পেরিটোনিয়াম পর্দা নাই। দেখে মনে হচ্ছে এটা সিলোম, কিন্তু এটা আসলে সিলোম নয়, বিকজ এদের পেরিটোনিয়াম পর্দা নাই। এই যে জন্য নেমাটোডাকে বলা হচ্ছে যে অপ্রকৃত সিলোম যুক্ত। দেখে মনে হবে সিলোম, কিন্তু আসলে সিলোম নয়। নাম্বার 3 কি আছে? ইউসিলোমেট। নাম্বার 3 আছে ইউসিলোমেট। ইউসিলোমেট কারা? যাদের প্রকৃত সিলোম আছে, যারা ত্রিস্তরী প্রাণী, যারা ত্রিস্তরী প্রাণী, পাশাপাশি যাদের মেসোডার্মে যাদের গহ্বর আছে এবং যাদের গহ্বরের আবরণটা পেরিটোনিয়াম, তারা ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। কি নাম? এদের নাম প্রকৃত সিলোম যুক্ত। প্রকৃত সিলোম যুক্ত। ঠিক আছে? এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এরা প্রকৃত সিলোম যুক্ত। তাহলে মানুষও প্রকৃত সিলোম যুক্ত। ঠিক আছে কথা? এখানে তারপর যে পেরিপ্ল্যানেটা আমেরিকানা আছে, অর্থাৎ আরশোলা বা তেলাপোকা, এরাও প্রকৃত সিলোম যুক্ত। তাহলে মনে রাখবো কিভাবে? আমরা ভিতরে তো পড়বো, তবে যেটা যে আমরা যেটা পড়লাম যে এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এরা প্রকৃত সিলোম যুক্ত। এখন একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন যে এই যে আমরা সিলোম নিয়ে যে কথা বললাম, কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত, আমরা পরবর্তী টপিকে যাব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে রাখতে পারেন। ক্লাসটা ভালো লেগে থাকলে শেয়ার করে রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ প্রাণীজগৎ শ্রেণীবিন্যাস আজকে একটা দীর্ঘ ক্লাস হবে। যাদের সমস্যা এই অধ্যায়ে আছে, সমস্যাগুলো আমরা সমাধান করবোই ইনশাল্লাহ, এবং আমরা মনে করব যে আজকে ক্লাসের পর থেকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে কোনো প্রকার সমস্যা থাকবে না। এবং প্রত্যেকে এই ক্লাসটা করার পরপরই নোট করে ফেলবেন। কি করে ফেলবেন? নোট করে ফেলবেন, যেন যে কোনো সমস্যা হলেই আমি সেখান থেকে খুঁজে পেতে পারি। সমস্যা আছে কিনা বলছি যে সমস্যা আছে কিনা একটু জানতে চাচ্ছি। স্যার নেট প্রবলেম। সমস্যা নেই, সমস্যা নেই, প্রবলেম নাই। আসলে নেট প্রবলেম হচ্ছে না, ঠিকই তো আছে। কোন কোন প্রাণীতে কোন সিলোম, এটা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারিনি। থ্যাংক ইউ রাজু আহমেদ ভাই। ঠিক আছে, সেটা যে এসিলোমেট, এদের সিলোমেই নাই, এদের কোনো গহ্বরই নাই। এক্সাম্পল প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী, প্লাটি হেলমিনথেস পর্ব, যেটা প্লাটি হেলমিনথেস পর্ব আমরা ভিতরে পড়াশোনা করবো প্লাটি হেলমিনথেস নিয়ে, তখন দেখতে পারবো।
সিউডোসিলোমেট এরা ত্রিস্তরী প্রাণী, এদের গহ্বরও আছে, তবে গহ্বরটা সিলোম নয়। এক্সাম্পল হলো নেমাটোডা। কি নাম? নেমাটোডা, যেটাকে আমরা বলি গোলকৃমি। আমরা পড়বো এখানে আর কি, না সরি, ফিতাকৃমি বা গোলকৃমি দেখবো আমরা সেখানে। তারপর কি আছে? ইউসিলোমেট, এরা হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। এটা হচ্ছে যে মলাস্কা, যেমন পাইলাগোলোবাসা, আপেল শামুক, শামুক, ঝিনুক। আর্থ্রোপোডা, যেগুলা সন্ধিপদী প্রাণী, মৌমাছি আছে না, তেলাপোকা আছে না, এরা আছে কিনা? আর্থ্রোপোডা। একাইনোডার্মাটা কারা? যেমন জেলি স্টারফিশ, যেটা সমুদ্র তারা। করোটা পর্বের সকল প্রাণী তারা হচ্ছে ইউসিলোমেট। আমরা দেখবো ভিতরে, দেখবো, আমরা বিস্তারিত পড়তেছি। তাহলে প্রাণী জগতের যে বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস যেটা আছে, আমরা কিন্তু এটার ভিত্তিগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা এখন সরাসরি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে যাব। ঠিক আছে, শ্রেণীবিন্যাসে যেটা বলছে বিজ্ঞানী হিকম্যান। কি নাম? বিজ্ঞানী হিকম্যান, শ্রেণীবিন্যাসবিদ হিকম্যান 2017 সালে, কত সালে? 2017 সালে সমগ্র প্রাণী জগৎকে মোট 33টি পরে ভাগ করেন। কয়টা পর্ব? 33টি পরে ভাগ করেন। 33টি পর্বে ভাগ করেন। আবারও বলতেছি, বিজ্ঞানী হিকম্যান সর্বশেষ 2017 সালে প্রাণী জগৎকে, সমগ্র প্রাণী জগৎকে উনি 33টি পরে ভাগ করছে। কয়টা পরে ভাগ করছে? 33টি। যার মধ্যে প্রধান পর্ব, প্রধান পর্ব কয়টি? 9টি। প্রধান পর্ব কয়টি? 9টি। প্রধান পর্ব হলো 9টি। ঠিক আছে, প্রধান পর্বের মধ্যে মেরুদণ্ডী 1টি। কতটি? মেরুদণ্ডী 1টি। মেরুদণ্ডী 1টি। আর অমেরুদণ্ডী কয়টি? অমেরুদণ্ডী হচ্ছে 8টি। তাহলে এই তথ্যটাকে বোঝার চেষ্টা করি আমরা আগে এই তথ্যটা বোঝার চেষ্টা করি। তথ্যটা হচ্ছে যে বিজ্ঞানী হিকম্যান 2017 সালে সমগ্র প্রাণী জগৎকে তিনি মোট 33টি পরে ভাগ করেন। কয়টা পরে ভাগ করছে? তিনি মোট 33টি পরে ভাগ করেছে। এই 33টি পর্বের মধ্যে প্রধান পর্ব 9টা। প্রধান পর্ব কয়টা? 9টা। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, এমসিকিউ কিন্তু প্রচুর হয় এই জায়গাটা থেকে, যে প্রধান পর্ব কয়টি? প্রধান পর্ব 9টি। এই প্রধান পর্বের মধ্যে মেরুদণ্ডী প্রাণী পর্ব কয়টা? 1টা। অমেরুদণ্ডী পর্ব কয়টা? 8টা। এটা আমার জানা প্রয়োজন। আমরা এখন দেখব যে পর্ব 9টার নাম আমরা দেখার চেষ্টা করব যে কি কি নাম। নাম্বার 1 পর্ব বা ফাইলাম 1 পরিফেরা। নাম্বার 2 নিডারিয়া। নাম্বার 3 প্লাটি হেলমিনথেস। নাম্বার 4 নেমাটোডা। নাম্বার 4 কি? নেমাটোডা। নাম্বার 5 কি? মলাস্কা। নাম্বার 6 কি? এনিলিডা। নাম্বার 7 কি? আর্থ্রোপোডা। নাম্বার 8 কি? একাইনোডার্মাটা। নাম্বার 9 কি? এই যে করডাটা। এই হচ্ছে মোট 9টা পর্ব। এটা কি? মোট 9টা পর্ব। তাহলে এখানে আমরা যে কথাগুলো আগে জেনেছি বা পড়েছি, আমরা একটু রিপিট করার বা রিকল করার চেষ্টা করি। সে জিনিসটা হচ্ছে, আমরা শ্রেণীবিন্যাসে পড়েছিলাম যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যত আমরা উপর থেকে নিচে যাব, তত আমরা হচ্ছে উন্নত পর্ব পাবো, উন্নত জীব তত আমরা পাবো। যত উপর থেকে নিচে যাব বা যত পিছন থেকে যত সামনে যাব, তত হচ্ছে উন্নত পাবো। সেই তথ্য অনুসারে পরিফেরার চেয়ে নিডারিয়া উন্নত, নিডারিয়ার চেয়ে প্লাটিহেলমিনথেস উন্নত, প্লাটিহেলমিনথেসের চেয়ে নেমাটোডা উন্নত, নেমাটোডার চেয়ে মলাস্কা উন্নত, মলাস্কার চেয়ে এনিলিডা উন্নত, এনিলিডার চেয়ে আর্থ্রোপোডা উন্নত, আর্থ্রোপোডার চেয়ে একাইনোডার্মাটা উন্নত, একাইনোডার্মাটার চেয়ে করডা উন্নত। তাহলে প্রাণী জগতের সবচেয়ে উন্নত পর্বের নাম করডাটা, বিকজ
এটা একটা মনে রাখার উপায়টা কি? বিকাশ হচ্ছে যে শ্রেণীবিন্যাসে সবার নিচে অবস্থান করছে, সবার শেষে। দ্বিতীয় যেটা হচ্ছে মানুষ কয়টা পর্বের? মানুষ পৃথিবীর সৃষ্টির সেরা জীব, তাই কিনা? দেখেন সবার উপরে কে আছে? পরিফেরা। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখতে পারি? পরিফেরা হচ্ছে কি আদি পর্ব। পৃথিবীর সবচেয়ে সরলতম বা আদিমতম জীবের নাম হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। যারা সবচেয়ে উন্নত পর্বের প্রাণীরা হচ্ছে কোনটা? করডাটা। ঠিক আছে কিনা? আমরা এই যে 9টা পর্ব আছে, 9টা পর্বের বৈশিষ্ট্য থেকে, এদের হচ্ছে বর্ণনা বা বিস্তৃতি থেকে হিউজ কোশ্চেন, এক্সাম্পল থেকে শুরু করে হিউজ কোশ্চেন আসে, হিউজ কোশ্চেন। ঠিক আছে, আমি বলতেছি আমি এই ক্লাসের মাধ্যমে এই যে সমস্যাগুলা, 9টা পর্বের 9 ধরনের বৈশিষ্ট্য কোনটার সাথে কোনটা মিলে যাবে, কিভাবে মাথায় রাখবো, কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো, প্রচুর প্যারা। এই জন্য স্টুডেন্টরা মনে করে কি যে এখানে পড়াই যাবে না, পড়লেই তো ভুল হয়ে যাবে। আমি বলতেছি এই 9টা পর্বের বৈশিষ্ট্যকে আমরা জাস্ট তুড়ি মেরে উড়াই দেবো। কি করব? তুড়ি মেরে উড়াই দেবো। জাস্ট দেখেন আমরা কিভাবে পড়ি, কিভাবে পড়ার চেষ্টা করি, জাস্ট একটু দেখার চেষ্টা করেন। ঠিক আছে, এখন একটু দ্রুত বলেন যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। তাহলে প্রাণী জগতের মোট পর্ব কয়টা? প্রাণী জগতের মোট পর্ব কয়টি? 33টি। প্রধান পর্ব কয়টি? প্রধান পর্ব 9টি। মেরুদণ্ডী কয়টি? মেরুদণ্ডী 1টি। অমেরুদণ্ডী কয়টি? অমেরুদণ্ডী 7টি। কয়টি? 8টি। তাহলে আমরা যাই হচ্ছে প্রথম যেটা পর্ব, প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা। আমরা কোথায় যাব? আমরা যাব পরিফেরার ক্ষেত্রে। পরিফেরা যেহেতু 1 নম্বরে আছে, সেহেতু আমরা এটাকে মনে রাখতে পারি যে পৃথিবীর আদিমতম জীব। পৃথিবীর কেমন জীব? এরা হচ্ছে পৃথিবীর আদিমতম উদ্ভিদ, সরি প্রাণী। উদ্ভিদ বলতেছি আবার, এটা হচ্ছে পৃথিবীর আদিমতম প্রাণী। তার মানে সবার আগেই পরিফেরাকেই সৃষ্টি করা হয়েছিল। এখন পরিফেরাও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখতে পারি আমরা একটু এখন দেখি আসলেই যে পরিফেরাকে সহজভাবে মনে রাখা যায় কিনা। ঠিক আছে, আমরা দেখি পরিফেরা, একে বলা হচ্ছে ছিদ্রাল প্রাণী। এর অপর নাম কি নাম? ছিদ্রাল প্রাণী। তার মানে এর এখানে কি আছে? ছিদ্র আছে। অপর নাম হচ্ছে স্পঞ্জ। কি নাম? স্পঞ্জ। আমরা একটা ছন্দ দিয়ে এটাকে মনে রাখতে পারি। কি ছন্দ? যে আমাদের আশেপাশে তো বন্ধু বান্ধবী এমন অনেকে আছে যার নাম হচ্ছে অপু, তাই না? এখন অপুর বাড়ি যদি হয় গ্রাম অঞ্চলে, ঠিক আছে, তাহলে তার বাসায় এসি নাও থাকতে পারে। তাহলে মনে রাখতে পারি কি দিয়ে? অপুর বাসায় এসি নাই। কি মনে রাখতে পারি? অপুর বাসায় এসি নাই। আমরা এটা দিয়ে পরিফেরাকে মনে রাখতে পারবো। ঠিক আছে, কি মনে রাখতে পারবো? অপুর বাসায় এসি নাই। এই যে যেটা আছে অতে এদের মধ্যে কি আছে? যে অস্টিয়া নামক, দেহের মধ্যে অসংখ্য অস্টিয়া নামক ছিদ্র আছে। 2 নম্বরে পুর আছে না, পুর। এই যে যারা পূর্ণাঙ্গ প্রাণী এরা নিশ্চল। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। তারপর কি আছে না, এরা বহুকোষী। এরা কেমন? এরা হলো বহুকোষী। তারপর এই যে দন্ত স আছে, এদের মধ্যে স্পিকিউল কাটা আছে। কি আছে? স্পিকিউল কাটা আছে এদের দেহে। কার দেহে? দেহটা হচ্ছে যদি পরিফেরা হয়, পরিফেরার দেহে কিন্তু স্পিকিউল কাটা আছে। কি কাটা আছে? স্পিকিউল কাটা আছে। এই যে যেটা আছে, এদের এমফিব্লাস্টুলা লার্ভা দশা আছে। এমফিব্লাস্টুলা কি? এমফিব্লাস্টুলা ব্লাস্টুলা নামক লার্ভা দশা আছে। কি দশা আছে? লার্ভা দশা আছে। এদের এমফিব্লাস্টুলা কি আছে? লার্ভা দশা আছে। এবং আমরা নাইতে মনে রাখতে পারি
যে এদের নালীতন্ত্র আছে, নালীতন্ত্র আছে। বুঝা গেছে? বুঝা গেছে? আমরা এখন এক্সাম্পল দেখব স্পঞ্জিলা। এই যে স্পঞ্জিলা, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে পরিফেরা পর্ব, এরা পৃথিবীর আদিমতম প্রাণী। এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী, এদেরকে বলা হয় অপর নাম স্পঞ্জ। এদেরকে আমরা মনে রাখার জন্য চেষ্টা করতে পারি যে অপুর বাসায় এসি নাই, আমরা এই তথ্যটা দিয়ে আমরা এদেরকে মনে রাখার চেষ্টা করতে পারি। এদের কি দেহ অসংখ্য অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। কি ছিদ্রযুক্ত? এদের দেহের মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র আছে, ঠিক আছে? দেহের মধ্যে এদের অসংখ্য ছিদ্র থাকে। এরকম গঠন তো এর অভ্যন্তরে তো আছে, নালী আছে এর অভ্যন্তরে, নালী তো আছেই, কিন্তু কি আছে এদের? এদের দেহের মধ্যে অসংখ্য কি আছে? যে অসংখ্য ছিদ্র আছে। এরা পূর্ণাঙ্গ প্রাণীরা চলাফেরা করতে পারে না, বা পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এরা প্রত্যেকে বহুকোষী। এদের দেহে কি আছে? স্পিকিউল নামক কাঁটা আছে। এদের লার্ভা দশা আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা। এবং এদের কি আছে? নালীতন্ত্র আছে। এক্সাম্পল স্পঞ্জিলা। আশা করছি যে পরিফেরা মনে হয় না আর ভুল করবেন যদি এটাকে মাথায় রাখতে পারেন যে অপুর বাসায় এসি নাই, ঠিক আছে? এবং এটা তো মনেই রাখা যায় যে যেহেতু সে 1 নম্বরে আছে, প্রধান পর্ব যে 9টি এর মধ্যে 1 নম্বরে আছে, সে অমেরুদণ্ডী প্রাণী, তাহলে সে পৃথিবীর আদিমতম প্রাণী, সরলতম প্রাণী, ঠিক আছে কিনা? আমরা এখান থেকে এটা মাথায় রাখতে পারি। স্পিকিউল মানে কি স্যার? স্যার এত গভীরে পড়াতে গেলে স্যার আজকে এই অধ্যায়টা শেষ করতে স্যার একদম ফজর হয়ে যাবে স্যার। হ্যাঁ, একদম ফজর হয়ে যাবে যদি আমরা এত গভীরে পড়াতে যাই, তাহলে কিন্তু একদম ফজর হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি যা জানতে চাই মাঝে মধ্যে একটু জানাবেন কমেন্ট করে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাই আপনাদের থেকে। আমি যা জানতে চাই মাঝে মধ্যে একটু জানাবেন কমেন্ট করে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাই আপনাদের থেকে। ওকে, সমস্যা নাই, নো প্রবলেম, সমস্যা নাই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা যেতে পারি কোথায়? নাম্বার 2 পর্বের নাম হচ্ছে কি? নিডারিয়া।
নিডারিয়া যে পর্ব আমরা এদেরকে মনে করে থাকি সমুদ্রের ফুল, কি মনে করি এনাকে? এদেরকে আমরা মনে করে থাকি এভাবে যে এরা হচ্ছে সমুদ্রের ফুল, ঠিক আছে। এখন এদেরকে কেন সমুদ্রের ফুল বলা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে প্রাণী জগতের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা, দ্বিতীয় পর্বের নাম হচ্ছে কিন্ডারিয়া, তাই কিনা? এদেরকে আগেরকার সময় বলা হতো কি সিলেন্টারেটা, এই নামে কিন্তু বলা হতো এদেরকে। আমরা এদেরকে মনে রাখতে পারি এভাবে যে অনেকের পছন্দের প্লেয়ার হচ্ছে কি মেসি, তাই না? ফুটবল যে খেলে, মেসি 20 সালে গোল দিও না, আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে মেসি 20 সালে গোল দিও না। মেসিতে আমরা কি মনে রাখতে পারি যে এদের মেসোগ্লিয়া আছে, কি আছে? মেসোগ্লিয়া। এরা দ্বিস্তরী প্রাণী এবং বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে গহ্বর আছে যা মেসোগ্লিয়া নামে পরিচিত। এদের মাত্র 20টা প্রাণী সামুদ্রিক নয়, 20 প্রজাতি ছাড়া বাকি সবাই সামুদ্রিক। 20 প্রজাতি ছাড়া বাকি সবাই সামুদ্রিক, বাকি সবাই সামুদ্রিক। 20 প্রজাতি ছাড়া বাকি সবাই সামুদ্রিক, ঠিক আছে। 20 প্রজাতি ছাড়া বাকি সবাই কি সামুদ্রিক। সালেতে হচ্ছে এদের সিলেন্টেরন আছে, কি আছে? এদের সিলেন্টেরন আছে, ঠিক আছে। তারপর এ হচ্ছে দ্বি অরীয় প্রতিসম, কি প্রতিসম? দ্বি অরীয় প্রতিসম, দ্বি অরীয় প্রতিসম। এই নাতে হচ্ছে নেমাটোসিস্ট, এটা গুরুত্বপূর্ণ। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট, কি আছে? এদের নিডোসাইট আছে, কি আছে? নিডোসাইট। এই তথ্যগুলা কিন্তু এখানে, ঠিক আছে। যেসব তথ্য পাইলাম এগুলা কিন্তু এখানে আছে। তাহলে আমরা দেখি এখানে কি কি, যে মেসি 20 সালে গোল দিও না, নিডারিয়ার ক্ষেত্রে মেসিতে হচ্ছে মেসোগ্লিয়া আছে এদের। আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে যখন ভিত্তি পড়ি তখন কিন্তু আমরা পেয়েছিলাম যে মেসোগ্লিয়া, ঠিক আছে। 20 সালে গোল দিও না, 20 প্রজাতি হচ্ছে সামুদ্রিক নয়, বাকি সবাই সামুদ্রিক। এই কারণে কিন্তু বলা হচ্ছে এরা সমুদ্রের ফুল। এদের সিলেন্ট্রন আছে, সিলেন্ট্রনটা কি? পরিপাক সংবহন গহ্বর, এদের সিলেন্ট্রন আছে। কাদের? এই যে নিডারিয়া প্রাণীদের। দ্বিতে এরা দ্বি অরীয় প্রতিসম, দেহকে সমান দুইটা ভাগে ভাগ করা যাবে লম্বালম্বি, ঠিক আছে। এদেরকে দ্বি অরীয় বলা যেতে পারে, অরীয় বলা যেতে পারে, এই কারণে কোনো সমস্যা নাই। এদের কি আছে? নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট আছে, এটা দিয়ে মূলত সে যে শিকার ধারণ করতে আত্মরক্ষা করতে পারে আর কি, ঠিক আছে। এক্সাম্পল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা এই জায়গায় আছে, সেটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে। কি আছে? হাইড্রা। হাইড্রা হচ্ছে এর এক্সাম্পল। এখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেটা হলো যে মেসোগ্লিয়া, কি সেটা? মেসোগ্লিয়া। আর এটা হচ্ছে কি নিডোসাইট। এর পাশাপাশি যে নিডারিয়াকে বলা হচ্ছে যে কোষ টিস্যু মাত্রার প্রাণী, কি মাত্রার? কোষ টিস্যু মাত্রার প্রাণী, মাত্রার প্রাণী। এখন একটা জিনিস আমাকে বলেন, নিডারিয়ার যে মেসোগ্লিয়া আছে একটু কমেন্ট করে জানাবেন, এই মেসোগ্লিয়া থাকার কারণে নিডারিয়া দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? একটু কমেন্ট করে দ্রুত জানান। এদের যে হচ্ছে এই যে মেসোগ্লিয়া আছে, মেসোগ্লিয়া থাকার কারণে আমরা নিডারিয়াকে দ্বিস্তরী বলবো নাকি ত্রিস্তরী বলবো? যদি এক্স্যাক্টলি বলতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা যে শুরু থেকে যে ক্লাস করতেছি সেই ক্লাস থেকে আপনাদের পরিপূর্ণ মনোযোগ আছে। একটু কমেন্ট করে বলবেন যে মেসোগ্লিয়া থাকার কারণে এরা দ্বিস্তরী নাকি ত্রিস্তরী।
সবাই কমেন্ট করুন, সবাই 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 কমেন্ট করেন। হুম, সবার কমেন্ট যে দ্বি স্তরী। একজন কি দুজন ত্রিস্তরী করেছে, ত্রিস্তরী অ্যান্সারটা ভুল। শারমিন আক্তার ত্রিস্তরী নয়, সে দ্বিস্তরী। আমরা আগেই পড়েছি যে আমরা আগেই পড়েছি যে নিডারিয়াতে মেসোগ্লিয়া আছে, এবং মেসোগ্লিয়া পাওয়া যাবে কোথায়? মেসোগ্লিয়া পাওয়া যাবে দ্বিস্তরী প্রাণীতে। ঠিক আছে, কোন স্তরী প্রাণী? দ্বিস্তরী। বাইরের স্তর হচ্ছে এক্টোডার্ম, ভিতরের স্তর এন্ডোডার্ম, দুই স্তরের মাঝখানে পাওয়া যাবে মেসোগ্লিয়া। দ্বিস্তরী প্রাণী হচ্ছে এই যে নেড়িয়ে পড়ার প্রাণী হাইড্রা। সুতরাং সেটা হবে কি? অবশ্যই দ্বিস্তরী প্রাণী হবে। বোঝা গেছে? কয় স্তরী হবে? দ্বিস্তরী হবে। এখন আমরা যাচ্ছি কোথায়? প্লাটি হেলমিনথেস, এদেরকে বলা হয় চ্যাপ্টাকৃমি। কি বলা হয়ে থাকে? এদের অপর নাম হচ্ছে চ্যাপ্টাকৃমি। ঠিক আছে, কি নাম? চ্যাপ্টাকৃমি। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে প্লাটি হেলমিনথেসকে আমরা কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, কিভাবে মনে রাখতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে উঁচু আকাশে দ্বীপ জ্বলে। আমরা মনে রাখতে পারি হচ্ছে উঁচু আকাশে দ্বীপ জ্বলে দিয়ে। কি দিয়ে? উঁচু আকাশে দ্বীপ জ্বলে দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। নাম্বার ওয়ানে মনে রাখি যে উতে হচ্ছে এরা উভলিঙ্গ। এরা কি? এরা উভলিঙ্গ। এই প্রাণী হচ্ছে উভলিঙ্গ। চুতে এদের চোষক আছে, চোষক। এই যে কৃমি যেটা আছে, এই কৃমির চোষকের মাধ্যমে কিন্তু আমাদের দেহ থেকে বা প্রাণীদের দেহ থেকে কিন্তু তারা হচ্ছে কি করে? তারা হচ্ছে রক্ত শোষণ করে নিতে পারে। এতে এরা হচ্ছে অ্যাসিলোমেট। এতে কি? এরা এসিলোমেট। এই যে আমরা এসিলোমেট পড়লাম, এই যে এসিলোমেট পড়লাম, এখন এই এসিলোমেটের কারণে প্লাটি হেলমিনথেস দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? এই অ্যান্সারটা করবেন। এই যে এসিলোমেট আমরা পাবো কোথায়? দ্বিস্তরী প্রাণীতে নাকি ত্রিস্তরীতে? এটা আবারও কমেন্ট করবেন। দ্বিস্তরী নাকি ত্রিস্তরী প্রাণীতে পাবো সেটা আবারও একটু দেখবেন। তারপর কি ক আছে না ক? এদের দেহের যে আবরণটা সেটা কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত। কিউটিকল। তারপর কি দন্ত স তালব্য স আছে না? এদের শিখা কোষ আছে। কি কোষ? শিখা কোষ আছে। শিখা কোষ। কি কোষ আছে এদের? শিখা কোষ আছে। শিখা কোষ আছে কার? হুম, স্যার নিবন্ধন বই কিনতে হবে কি উদ্ভিদ বিজ্ঞানের জন্য? এই ক্লাসের মধ্যে অন্য কথা বলার মেজাজটা কিন্তু এই জন্য খারাপ হয়ে যায়। ঠিক আছে, যখন ক্লাস করছেন তখন সম্পূর্ণভাবে ক্লাস করবেন। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি এরা? এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর এদের কি আছে? এদের হচ্ছে পরিপাক নালী আছে। দেখেন, প্লাটি হেলমিনথেস থেকে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে দেখেন, আমি এখানে দেখাইছি যে এসিলোমেট দেখাইছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। দ্বিতীয়ত যেটা হচ্ছে এই যে শিখা কোষ, খুবই গুরুত্বপূর্ণ। শিখা কোষ, শিখা কোষ মনে রাখতে হবে যারা এইচএসসির যারা আছো, এইচএসসির জন্য শিখা কোষ এবং এসিলোমেট এই দুইটা তথ্য 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট। কার জন্য এই তথ্য দুইটা 100% ইম্পর্টেন্ট? হচ্ছে এইচএসসি, এইচএসসি সিকিউ, এমসিকিউ বোথ ইম্পর্টেন্ট। আপনারা যারা নিবন্ধনের ক্লাস করতেছেন তাদের জন্যও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষাকোষ এবং এসিলোমেট।
কোশ্চেন যেটা হবে, নিচের কোন পর্বে শিখাকোষ পাওয়া যায়? শিখাকোষ পাওয়া যায় কোন পর্বে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং নিচের কোন পর্বের প্রাণীরা হচ্ছে যে অ্যাসিলোমেট? ঠিক আছে, এখন এখানে যে কোয়েশ্চেনটা আপনাদের প্রতি ছিল যে অ্যাসিলোমেট থাকার কারণে এই যে প্লাটি হেলমিনথেস দ্বিস্তরী না ত্রিস্তরী, জানি না আপনারা কি কমেন্ট করেছেন। ঠিক আছে, এই যে দ্বিস্তরী 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 লিখে ফেলছে। কোশ্চেনটা ছিল যে অ্যাসিলোমেট হওয়ার কারণে দ্বিস্তরী না ত্রিস্তরী। তার মানে আমি যে কথাগুলো শুরু থেকে বললাম সেখানে আপনাদের পরিপূর্ণ ফোকাস ছিল না আসলে। ঠিক আছে, সেখানে পরিপূর্ণ ফোকাস ছিল না, এই জন্য আপনারা এখানে এসে ডাব্বা মারতেছেন সমান তালে। হুম। দেখেন, আপনাদেরকে যেটা বলা হয়েছে যে আপনাদের মনে রাখার জন্য বলছি যে যেখানেই সিলোম আসবে, সিলোম কথাটা আসলেই মনে রাখবেন প্রাণী ত্রিস্তরী। সিলোম সিলোম এই যে সিলোমেট 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 সিলোম এসিলোমেট, মানে সিলোম কথাটা আসলেই দেখেন তো এসিলোমেটের মধ্যে সিলোম কথাটা আছে না? সিলোম কথাটা থাকলেই সে ত্রিস্তরী। বুঝা গেছে? সিলোম কথাটা থাকলেই কি সে ত্রিস্তরী। এবং আমরা কিন্তু পড়েছি যে এসিলোমেট অর্থ কি। আমরা যখন সিলোম পড়ছি 3 প্রকার পড়েছিলাম, এসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। এসিলোমেট অর্থ হলো যে সিলোম বিহীন। কি বিহীন? সিলোম নাই যেটা। বুঝা গেছে? কারণ কথার মধ্যে সিলোম কথাটা আসলেই মনে রাখতে হবে ত্রিস্তরী। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারতেছি যে প্লাটি হেলমিনথেস ত্রিস্তরী প্রাণী যাদের আসলে সিলোম নাই। বায়োলজিতে এ অর্থ নাই, সিলোমেট অর্থ সিলোম, যাদের সিলোম নাই। প্লাটি হেলমিনথেস একমাত্র ত্রিস্তরী প্রাণী যাদের কি নাই? সিলোম নাই। কতটা ইম্পর্টেন্ট তথ্য, একটু ডেপথ থেকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনারা ক্লাসের মধ্যে পরিপূর্ণ ফোকাস করতেছেন না। এখন একটু দ্রুত বলেন যে প্লাটি হেলমিনথেসের সমস্যা আছে কিনা, একটু দ্রুত বলবেন যে প্লাটি হেলমিনথেসে সমস্যা আছে কিনা। আমরা পরিফেরায় পড়েছিলাম সে কোষ মাত্রার প্রাণী, নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার, এবং প্লাটি হেলমিনথেস হচ্ছে যে টিস্যু অঙ্গ মাত্রার। কোন মাত্রার? টিস্যু অঙ্গ মাত্রার। আমরা কিন্তু পড়ছি যে পরিপাক নালী পড়ছি, আছে না? এদের পরিপাক নালী ছাড়া অন্য কোনো তন্ত্র নাই। এখন অঙ্গ ছাড়া তো কোনো নালী বা গ্রন্থি বা তন্ত্র কিন্তু গঠিত হবে না। ঠিক আছে, প্লাটি হেলমিনথেস গেল। নাম্বার 4 যেটা হচ্ছে নেমাটোডা। নাম্বার 4 কি? নেমাটোডা। নেমাটোডা এদের নাম হচ্ছে গোল কৃমি। ঠিক আছে, প্লাটি হেলমিনথেসের সম্ভবত আমরা এক্সাম্পল দেই নাই, এক্সাম্পলটা মনে রাখতে হবে যে টেনিয়াসোলিয়াম। টেনিয়াসোলিয়াম এটা হচ্ছে ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম। কিসের বৈজ্ঞানিক নাম? ফিতাকৃমির। নাই, সমস্যা নাই। ক্লাস ভালো লেগে থাকলে আপনারা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে রেখে দিতে পারেন। ঠিক আছে, ক্লাসটাকে শেয়ার করে রাখতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ এবং আমার জন্য ভালো এই বিষয়টা। ঠিক আছে, যে ক্লাসটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটা এনজয় করেন, যদি সমস্যাগুলো সমাধান হচ্ছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটাকে শেয়ার করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখন দেখব যে নেমাটোডা এদের অপর নাম হচ্ছে গোলকৃমি। এদেরকে মনে রাখবো কি করে? মনে রাখার যেটা পদ্ধতি হচ্ছে যে কথায় কথায় বলি না যে যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু, আমরা এটা বলি। আবার বলি ঘাড় টানলে মাথা আসে, তাই না?
এটা ওই যে কিসে আর কিসে, ধানে আর তুষে, গ্রামের কথা কিন্তু আছে এগুলা। হ্যাঁ, যেই লাউ সেই কদু দিয়ে আমরা কিন্তু নেমাটোডাকে মনে রাখতে পারবো। যেই লাউ সেই কদু। যেতে হচ্ছে যৌন দ্বিরূপিতা দেখা যাবে। কি দেখা যাবে? যৌন দ্বিরূপিতা দেখা যায়। দ্বিরূপিতা দেখা যাবে। ইতে হচ্ছে দেহ ত্বক ইলাস্টিন নির্মিত। দেহর যে ত্বক বা চামড়া আছে সে কি নির্মিত? ইলাস্টিন নির্মিত। ল যেটা আছে না, ল ল লতে হচ্ছে এরা লম্বায় 1 মিটার পর্যন্ত হয়। লম্বায় 1 মিটার পর্যন্ত। এরা লম্বায় হবে 1 মিটার পর্যন্ত। কত মিটার পর্যন্ত? এরা লম্বায় হবে কিন্তু 1 মিটার পর্যন্ত। সমস্যা নাই নাই নাই। ওকে, ঠিক আছে। তারপর যে এরা হলো গুরুত্বপূর্ণ তথ্য, সিউডোসিলোমেট। এখন বলেন তো এদেরকে সিউডোসিলোমেট বলা হচ্ছে কেন? দেখি আপনাদের কতটুকু মনে আছে। দেখেন, এদের মধ্যে যৌন দ্বিরূপিতা দেখা যায়। এদের দেহের ত্বক ইলাস্টিন নির্মিত। এরা লম্বায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এরা সিউডোসিলোমেট। এরা কি? এরা হলো সিউডোসিলোমেট। কতে এদের দেহের আবরণটা কিউটিকল দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? কিউটিকল দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? এদের দেহের আবরণটা হচ্ছে কিউটিকল দিয়ে গঠিত। এবং এর হচ্ছে এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু একটা সবার কমন জিনিস মনে পড়ে যাবে যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন তাদের। এখন এই জায়গায় এই যে সিউডোসিলোমেট বলা হচ্ছে নেমাটোডাকে, কেন বলা হচ্ছে আপনাদেরকে বলতে বলেছি যে এটা সিউডোসিলোমেট কেন আসলে। দেখি কতজনের মনে আছে। যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে লোয়া লোয়া। চোখের কৃমি আছে না? সবাই কিন্তু আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েট যারা সায়েন্সে পড়েছি সবাই কিন্তু পড়েছি লোয়া লোয়া। মাত্র একজনের আনসার আসছে, বাকি জনের আনসার কোথায়? অপ্রকৃত ছিলম বা হচ্ছে ভুয়া ছিলম। হ্যাঁ, অ্যান্সার 2টা পাইলাম। অপ্রকৃত ছিলম পাইলাম বা ভুয়া ছিলম পাইলাম। ঠিক আছে, এক্সাম্পল আমরা দেখেছি। দেখি আর কি কি আনসার আসে। আমি একটু দেখতে চাই আর কি কি আনসার আসে। ছিলম নাই, নকল। ছিলম নাই এটা বলা যাচ্ছে না, দেখতে মনে হলো নেই, এটা সত্য। যৌন দ্বিরূপিতা কি? ঠিক আছে, যৌন দ্বিরূপিতা দেখা যায়, এটা বিস্তারিত আলোচনা বলা যাবে পরে, সমস্যা নাই। ঠিক আছে, মাত্র 3-4জন অ্যান্সার দিয়ে মনে হয় হাঁপায় গেল, বাকিরা কেউ অ্যান্সার করতেছে না। ঠিক আছে, কি আনসার করতে খুব কষ্ট হচ্ছে নাকি এরকম? সিলম আছে বলে মনে হয়। সিলম নেই, সিলম নেই, নকল। নকল সিলম। কারণ এরা দেখতে না, এদের অভ্যন্তরে দেখতে সিলমের মতো গঠন থাকলেও সেটা আসলে কি নয়? সিলম নয়। সিলম নেই, ভুয়া বা নকল আসলে। হ্যাঁ, তাহলে অনেকের মনে পড়েছে যে আমরা সিউডো সিলোমেট বলতে আমরা কি দেখেছি। যেহেতু সিলোমেট কথাটা বলা আছে, সিলোম কথাটা আছে, তার মানে নেমাটোডা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এবং আপনাদেরকে বলেছিলাম সিলোম পড়ার সময় যে প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত এরা সবাই কিন্তু ত্রিস্তরী। ত্রিস্তরী প্রাণী স্তর 3টা, স্তর 1টা দিলাম, এই যে 2টা দিলাম, এই যে 3টা স্তর দিলাম। দেখেন, ঠিক আছে, এই যে প্রথম যে স্তরটা, এই যে মাঝখানে এই যে স্তরটা, এটা হচ্ছে একটোডাম। এই যে বাইরের স্তরটা, এটা হচ্ছে বাইরের স্তরটা হচ্ছে একটোডাম। এই যে ভিতরে যে স্তরটা সেটা হচ্ছে এন্ডোডাম। মাঝখানে যে স্তরটা সেটা হচ্ছে মেসোডাম। আমরা পড়ছি কিন্তু এটা। এই যে মেসোডার্মে যদি কোনো গহ্বর থাকে, কি থাকে? মেসোডামে যদি কোনো গহ্বর থাকে এবং গহ্বরের যদি আবরণটা হয় পেরিটোনিয়াম আবরণ।
কি নাম? পেরিটোনিয়াম। যেমন আমাদের মস্তিষ্কের আপনার নাম কি? মেনেনজেস। ফুসফুসের প্লিউরা, যকৃতের গ্লিসন ক্যাপসুল, আছে না এরকম নাম? এই যে মেসোডার্মের যে এই যে গহ্বরটা আছে বা প্রকোষ্ঠ যেটা আছে, এই গহ্বরটার পর্দার নাম যদি হয় পেরিটোনিয়াম, তাহলে আমরা এটাকে বলতে পারবো সিলম, তাই কিনা? এখন যারা নেমাটোডা পর্বের যারা প্রাণী, এদের এই গহ্বর আছে, পর্দাও আছে, তো পর্দাটা পেরিটোনিয়াম নয়, এজন্য এদের এই গহ্বরটাকে দেখতে মনে হবে সিলম, কিন্তু আসলে এটা সিলম নয়। এজন্য বলা হচ্ছে সিউডোসিলোমেট। এক্ষেত্রে আমরা এখানে কোয়েশ্চেন বাংলায় হতে পারে অপ্রকৃত সিলম যুক্ত, অপ্রকৃত সিলম যুক্ত এর এইটা। আমরা কিন্তু এক্সাম্পলে দেখেছি, এক্সাম্পল হচ্ছে কি লোয়া লোয়া, চোখের কৃমি, অ্যাসকারিস আমরা পড়েছি, অ্যাসকারিস যে হুক কৃমি আমরা কিন্তু পড়েছি এটা। তার মানে নেমাটোডায়ও সমস্যা আমরা রাখলাম না মনে রাখার জন্য। এখন এই যে ক্লাসের মধ্যে ক্লাস করতেছেন, বুঝার চেষ্টা করতেছেন, পড়ার চেষ্টা করতেছেন, ক্লাস করলাম, পড়াশোনা খতম করে দিলাম, ফোনটা হাতে নিয়ে বসে পড়লাম, সাকসেস এত ইজি না, ঠিক আছে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুইজন মানুষ, কেউ পরিশ্রম করে আর কেউ পরিশ্রম করেন না, দুইটা মানুষ, একজন পরিশ্রম করে আর একজন পরিশ্রম করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পরিশ্রম করে না এই মানুষটাকে সফল করবেন না, কখনোই সফল করবেন না। একটা মানুষ পরিশ্রম করে আর একটা মানুষ পরিশ্রম করে না, যে পরিশ্রম করে না আল্লাহ কখনোই তাকে সফল করবেন না, বিকজ তার জায়গায় আরেকজন সমান তালে পরিশ্রম করে যাচ্ছে। সফল হতে চান, পরিশ্রম করতে চান না, সম্ভব না আসলে। বুঝা গেছে? আমরা যাব হচ্ছে 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে মলাস্কা। কি নাম? মলাস্কা। এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। কি বলা হয়? কম্বোজ প্রাণী। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আছে, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই পর্বের নাম কি? এই পর্বের নাম হচ্ছে মলাস্কা। সে কি? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আমরা একে মনে রাখতে পারবো হচ্ছে একটা ছন্দ দিয়ে, খুব সহজে। যারা গ্রামে বড় হয়েছি আমরা শামুক চিনি, ঠিক আছে? ছন্দ হচ্ছে শামুকের মাংস নরম। কি দিলাম? শামুকের মাংস নরম। আমরা হচ্ছে এটা দিয়েই এই যে মলাস্কা আছে আমরা একে মনে রাখতে পারবো। কিরকম? দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা এক্সাম্পলটাই দিয়ে রাখছি কি শামুক, তার মানে শামুক যারা তারা অবশ্যই এই পর্বের, ঠিক আছে কিনা? শতে শেল, 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 ঠিক আছে? শেল বা খোলক, আমরা শেল বা খোলক চিনবো। শামুকের চারপাশে ঢাকনা যেটা আছে না? শামুকের ঢাকনা যেটা আছে না, শক্ত, হাত কেটে যায়, এরকম গঠন আছে না? হ্যাঁ, সেটা হচ্ছে কি শেল বা খোলক। তো শামুকের কি আছে? শেল বা খোলক আছে, তাই না? শেল বা খোলক, এই যে বাইরের দিকের যে আবরণ যেটা, সেটা শেল বা হচ্ছে খোলক। এখন এর অভ্যন্তরে শামুকটা আছে। এখন শামুকের দেহের বাইরের দিকে একটা চামড়া আছে না, বা পর্দা আছে না? এই চামড়া বা পর্দাটাকে বলা হচ্ছে ম্যান্টল। কি বলা হচ্ছে? এই যে ম্যান্টল। কি নাম? নাম বলা হচ্ছে ম্যান্টল। কি বলতেছি আমরা? ম্যান্টল বলতেছি। তারপর কি? কতে হচ্ছে মুখ বিবরে কাইটিন নির্মিত। মুখ বিবর কি নির্মিত? কাইটিন নির্মিত। কি আছে? রেডুলা আছে। রেডুলা, রেডুলা মানে রেতি জিহ্বা, আমরা যেটাকে আলজিহ্বা বলতে পারি, রেতি জিহ্বা।
তাহলে শামুকের শেল বা খোলক আমরা বাংলা যেটাকে বলি ঢাকনা সেটা আছে, এবং এর দেহের বাইরের দিকে যে আবরণ আমাদের ক্ষেত্রে যে ত্বক বা চামড়া যেটা আছে আমরা সেটাকে বলতেছি ম্যানটল শামুকের ক্ষেত্রে। কতে এদের যে হচ্ছে মুখ বিবর যেটা আছে সেখানে কাইটিন নির্মিত রেডুলা আছে। রেডুলা বাংলা হচ্ছে কি? রেতি জিহ্বা। কি বলা হচ্ছে? রেতি জিহ্বা। ঠিক আছে। তারপর যদি আমরা আরো দেখতে যাই যে এরা হচ্ছে দন্ত স আছে না, দন্ত সয়ে এরা সিলোমেট, বা আমরা বলতে পারি যে ইউসিলোমেট বলতে পারি। কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি ইউসিলোমেট। কি বলতে পারি? ইউসিলোমেট। এবং এদের দেহ মাংসল। এদের দেহ কিরকম? মাংসল দেহ। এবং দেহটা কিরকম? নরম দেহ। এগুলা কিন্তু মলাস্কার বৈশিষ্ট্য। আবারও একটু দেখার চেষ্টা করো যে শামুকের মাংস নরম, শামুকের শেল বা খোলক আছে, এদের কি আছে? ম্যান্টল বলা হচ্ছে দেহের বাইরের দিকে পাতলা আবরণটাকে, এবং এদের কি মুখ বিবরে কাইটিন নির্মিত কি আছে? রেডুলা আছে। রেডুলা মানে রেতি জিহ্বা, এটা কিন্তু আছে। তারপর যে এদের মাংসল দেহ, এরা প্রকৃত সিলোমযুক্ত। কি সিলোমযুক্ত? এরা কিন্তু প্রকৃত সিলোমযুক্ত, অর্থাৎ এরা ত্রিস্তরী প্রাণী। মেসোডার্মে হচ্ছে গহ্বরও আছে, এই গহ্বরের পর্দার নামও আবার হচ্ছে কি? পেরিটোনিয়াম। আবার এদের দেহটা কিরকম? নরম দেহ। বোঝা গেছে? এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই যে ম্যান্টল ভালোভাবে পড়তে হবে, এরপর পড়তে হবে রেডুলা। কি পড়তে হবে? রেডুলা পড়তে হবে, এবং পড়তে হবে এরা হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত। এটা খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে এটা। এখন একটু দ্রুত বলেন যে মলাস্কায় কোনো সমস্যা আছে কিনা। টাইম পার হয়ে যাচ্ছে আর আমরা হারাই যাচ্ছি ক্লাস থেকে, চিন্তা করেন। হ্যাঁ, একটা ঘন্টা, একটা ঘন্টা মাত্র 15টা মিনিট, 1 ঘন্টা 15টা মিনিট ক্লাস হয়েছে মাত্র, আমরা ক্লাস থেকে হারাই যাচ্ছি। আর স্বপ্ন দেখতেছি বড় বড়, বিশাল বিশাল। কি? যে প্রাণীবিদ্যার প্রভাষক হইতে চাই, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, জীববিজ্ঞানের সহকারী শিক্ষক হতে চাই, উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক হতে চাই, A+ পাইতে চাই। টাকা দিয়া কোর্সে ভর্তি হচ্ছেন, ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন। সাফল্য মামার হাতের বাড়ির মোয়া, মামা দেবে যে সাফল্যটা নিয়ে যা আসিয়া, মেলা দিন থেকে মামার বাড়ি আসিস না, তাই না? এইটা না, না আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে ভাই, আমার লাইফে এরকম ছিল না আসলে। হ্যাঁ, আপনাদের লাইফে এটা হতে পারে যে সাফল্যটা আমার কাছে মামার বাড়ি মোয়ায়, আমি গেলাম বা মামা এসে দিয়ে গেল, এরকমটা আপনার কাছে হতে পারে, তবে আমার লাইফটা এরকম ছিল না আসলে। মলাস্কায় গেল, মলাস্কার এক্সাম্পল আমরা আগে মনে হয় পড়েছিলাম একবার। মলাস্কার এক্সাম্পল কি? পাইলা গ্লোবাসা। কি নাম? পাইলা গ্লোবোসা। এর হচ্ছে এক্সাম্পল, বা আমরা যেটাকে বলি বাংলায় আপেল শামুক। ঠিক আছে, আমরা আপেল শামুক বলে থাকি। পাইলা গ্লোবোসা। নাম্বার 6 আমরা যেতে পারি, এটা হচ্ছে অ্যানিলিডা। নাম্বার 6 পর্ব। অ্যানিলিডা, একে বলা হয় অঙ্গুরি মল। কি বলা হয়? এদেরকে বলা হয় অঙ্গুরি মল। ঠিক আছে, কি বলা হচ্ছে এদেরকে? অঙ্গুরি মল। আমরা এদেরকে মনে রাখতে পারি সোজাভাবে একটা তথ্য দিয়ে, তার নাম দিদির পরনে টি শার্ট। দিদি টি শার্ট পরতেই পারে, আমরা আধুনিক যুগের মধ্যে আছি, সমান অধিকার নারী পুরুষ, টি শার্ট পরা অস্বাভাবিক কিছু না। আমরা এখন দেখি যে দিদির পরনে টি শার্ট বলতে আমরা কি বুঝতেছি।
আসি। দেহটা হচ্ছে এদের লম্বা এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহ কিরকম? দেহ হচ্ছে লম্বা, তারপর দেহ কিরকম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিরকম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে। পথে কি আছে? পথে এদের হচ্ছে প্যারাপোডিয়া নামক লার্ভা দশা আছে। প্যারাপোডিয়া নামক কি আছে? লার্ভা দশা আছে। তারপর প্যারাপোডিয়া নামক চলন অঙ্গ সরি, প্যারাপোডিয়া নামক কি আছে? চলন অঙ্গ আছে। নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ আছে, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। তারপর টিতে ট্রোকোফোর লার্ভা দশা আছে। কি নাম? ট্রোকোফোর। ট্রোকোফোর লার্ভা দশা আছে। ঠিক আছে। এরপর এই যে রক্ত সংবহন তন্ত্র আছে বদ্ধ। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এগুলা আছে আর কি। এগুলা মনে রাখলেই এনাফ হয়ে যায়। এর পাশাপাশি এরা হচ্ছে স্বাধীনজীবী। অপ্রকৃত ছিলাম এখানে কই পাইল? আচ্ছা, একটু আসি আমরা। এই যে দিতে হচ্ছে দেহ লম্বা। এই যে দিতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই যে পতে কি? এদের চলন অঙ্গ আছে কাইটিনময় সিটি বা পথ, এটাকে বলা হচ্ছে প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া নামক কাইটিনময় সিটিযুক্ত চলন অঙ্গ আছে। এদের রতে হচ্ছে এদের রক্ত আছে। রক্ত কিরকম? বদ্ধ সংবহন তন্ত্র, অর্থাৎ মানুষের রক্ত সংবহন তন্ত্র যেরকম বদ্ধ, ঠিক সেরকমটা হচ্ছে এদের। দেহের বাইরে রক্ত যাওয়ার কোনো অপশন নাই। দেহ থেকে রক্ত যাবে হচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আবার দেহে। দেহের কোষসমূহ বাদ দিয়ে অন্য কোনো গহ্বরে রক্ত যায় না সাধারণত। এদের কি আছে? নেফ্রিডিয়ান নামক হচ্ছে রেশন অঙ্গ বা রেশন তন্ত্র আছে। প্রোকোফোর নামক লার্ভা দশা আছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নেফ্রিডিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কি? নেফ্রিডিয়া। আর একটা কি? প্রোকোফোর নামক লার্ভা দশা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে। আমি একটু দেখি দেখা যায় কিনা। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। ঠিক আছে। এর এক্সাম্পলটা হচ্ছে, এর ক্ষেত্রে এক্সাম্পল যেটা হচ্ছে যোগ, আমরা যোগ চিনি না? যোগ মহিষা যোগ চিনি। এক্সাম্পল হচ্ছে হিরুডো হচ্ছে মহিষা যোগের বৈজ্ঞানিক নাম। হিরুডো। হিরুডো হচ্ছে মহিষা যোগের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে। খুব বেশি চাপ দেব না, আর 10টা মিনিটের মাধ্যমে আর 10টা মিনিটের মধ্যে কিন্তু আমরা ক্লাসটা শেষ করব। এখান থেকে নেফ্রিডিয়া খুবই গুরুত্বপূর্ণ তথ্য, নেফ্রিডিয়া এবং প্রোকোফোর লার্ভা দশা। আমরা আমরা হচ্ছে এই যে পর্ব 8টা শেষ করার পর কিন্তু আমরা এখান থেকে কোয়েশ্চেনও দেখবো। ঠিক আছে। যারা ধৈর্য ধরে আছেন এটা আপনাদের স্বার্থে আছেন। যদি এমনটা লাগে যে ক্লাস বুঝতেছি না সেটা বলেন, সেক্ষেত্রে আমরা ক্লাসটাকে আমরা অফ করে দিতে পারি আজকের মতো। কিন্তু আমার বিশ্বাস আপনার ক্লাসটা বুঝতে পারতেছেন। নাম্বার সাথে আছে যে আর্থ্রোপোডা। নাম্বার 7 আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাকে বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী। কি বলা হচ্ছে? সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী যে প্রাণী, এদের গুরুত্বপূর্ণ তথ্য একটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। কি পর্ব এরা? এরা প্রাণী জগতের বৃহত্তম পর্ব, মানে সবচেয়ে বেশি প্রাণী আছে আর্থ্রোপোডা পর্বে। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম মলাস্কা, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব তারা ছিল। আমরা আজকে পড়বো হচ্ছে আর্থ্রোপোডা, এখন পড়বো আর্থ্রোপোডা, যেটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। সবচেয়ে বেশি প্রাণী কিন্তু এদের মধ্যে আছে। ঠিক আছে। আমরা এখন মনে রাখবো কি করে সেটা একটু দেখতে চাই। এই যে হিমু নামে যদি কেউ থাকে, তোমাদের পরিচিত, আপনাদের পরিচিত যদি কেউ থাকে, বা আমারও পরিচিত হতে পারে, যে হিমু, তার একটা বান্ধবী আছে, নাম হচ্ছে রুমা। ঠিক আছে। হিমু রুমাকে অ্যাটাক করবে না। হিমু রুমাকে অ্যাটাক করবে না। এই দেখেন, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। হিমু রুমাকে অ্যাটাক করবে না।
হিমোরুমাকে অ্যাটাক করবে না। এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আছে যে এদের হিমোসিল গঠিত হয়, অর্থাৎ এদের যেটা হচ্ছে সিলোম যেটা আছে এটা রক্ত জালিকা সমৃদ্ধ, অর্থাৎ সিলোমের মধ্যে রক্ত জালিকা আছে, এজন্য আমরা এটাকে বলি যে হিমোসিল। এদের সিলোমটা কিসে পরিণত হচ্ছে? হিমোসিলে পরিণত হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য আর কি। এদের মু আছে না, মুতে যেটা হচ্ছে এদের মুখোপাঙ্গ গঠিত হয়, মুখোপাঙ্গ। ঠিক আছে, মুখোপাঙ্গ, মুখের মধ্যে বেশ কিছু উপাঙ্গ গঠিত হবে, চোখ, অ্যান্টেনা এরকম যেগুলো আছে, পুঞ্জাক্ষী, মেক্সিলারি, মেন্ডিবল, এই তথ্য যেগুলো আছে সেগুলো এখানে আছে। রুতে রুতে হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। কি পড়বো? যে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, তারপর এদের রেশম তন্ত্র আছে যার নাম ম্যালপিজিয়ান নালিকা। কি নাম? কি নাম? ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, তারপর কি আছে? এতে এদের মধ্যে আছে অ্যান্টেনা আছে। কি আছে? অ্যান্টেনা। এতে অ্যান্টেনা আছে, যেমনটা আমরা দেখি তেলাপোকার ক্ষেত্রে, তেলাপোকার অ্যান্টেনা আছে না? এই অ্যান্টেনা আছে। এই যে ট যে পড়বো আমরা, টতে ট্যাগমাটাইজেশন আছে, ট্যাগমাটাইজেশন বা খণ্ডায়ন আছে, খণ্ডায়ন, বাংলায় বললে খণ্ডায়ন। আমরা ভিত্তির ক্ষেত্রে পড়ছিলাম যে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে ট্যাগমাটাইজেশন আছে। কি আছে? ট্যাগমাটাইজেশন আছে। আবার আমরা কতে পড়তে পারি যে এদের কক্সাল গ্রন্থি আছে। কি আছে? কক্সাল গ্রন্থি আছে। কক্সাল গ্রন্থি আছে। একটু দেখি আমরা গুরুত্বপূর্ণ পর্ব, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, সবচেয়ে বেশি প্রাণী আছে এই পর্বে। হিতে কি আছে? যে হিমোসিল। এদের সিলোম যেটা সেটা হিমোসিলে পরিণত হচ্ছে, অর্থাৎ এদের যে গহ্বর যেটা আছে এটা রক্তজালিকা সমৃদ্ধ হচ্ছে। 2 নম্বরের মুখোপাঙ্গ গঠিত হয়, আমরা দেখি তেলাপোকার ক্ষেত্রে মুখোপাঙ্গ আছে, অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, ঠিক আছে না, এগুলা আছে। তারপর রুতে এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আমাদের মতো যে হচ্ছে যে হৃৎপিণ্ড, রক্তবাহিকা এগুলো সেরকম সেভাবে এখানে নাই। এদের হচ্ছে ম্যালপেজিয়ান নামে নালিকা নামক কি আছে, যে ম্যালপেজিয়ান নালিকা নামে এটা আছে, ওদের রেশন তন্ত্র আছে। এদের মধ্যে অ্যান্টেনা আছে। এদের মধ্যে ট্যাগমাটাইজেশন মানে খণ্ডায়ন, অঞ্চলায়ন না, খণ্ডায়ন দেখা যাবে, যে সামনের খণ্ড, মাঝখানের খণ্ড, পিছনের খণ্ড এরকম অবস্থা আছে। এদের মধ্যে আবার কি কক্সাল গ্রন্থি আছে। এই তথ্যগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট তথ্য যেটা হচ্ছে এই যে হিমোসিল, মুখোপাঙ্গ, সবগুলাই সবগুলাই গুরুত্বপূর্ণ তথ্য, মানে কোনটাকে বাদ দিব এটা ভেবে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এরা সন্ধিপদী প্রাণী, প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। এদের ক্ষেত্রে এক্সাম্পল যেটা হচ্ছে যে পেরিপ্লানেটা আমেরিকানা, পেরিপ্লানেটা আমেরিকানা, ঠিক আছে, তারপরে আমেরিকানা, এটা হচ্ছে তেলাপোকার বৈজ্ঞানিক নাম, সবচেয়ে যেটা পরিচিত আর কি। এরপরে আছে এপিস ইন্ডিকা, মৌমাছির বৈজ্ঞানিক নাম এপিস ইন্ডিকা। এরপর আছে ম্যাক্রোফোমিনা যেটা আছে না, বা ম্যাক্রোব্রাসিয়াম আছে না, ম্যাক্রোব্রাসিয়াম আছে না, কিসের বৈজ্ঞানিক নাম যেন সেটা, সেটা চিংড়ি মাছ, যেটা আসলে মাছ নয়, যেটা কীট আছে না, ম্যাক্রোব্রাসিয়াম। এরাও কিন্তু হচ্ছে যে এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেগুলাই পড়তেছি ভাই ইম্পর্টেন্ট কোনো তথ্য বাদ দিচ্ছে না, যা পড়তেছি সবই ইম্পর্টেন্ট, সব জায়গা থেকে প্রশ্ন আসার মতো এবং আসবে, নিশ্চিত থাকেন। আমরা নাম্বার 8-এ যাব। নাম্বার যদি আমরা 8-এ যাই সেটা হচ্ছে একাইনোডার্মাটা, নাম্বার 8। এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত। এরা কি? এরা হচ্ছে
অমেরুদণ্ডী প্রাণী সবচেয়ে উন্নত। এরা কন্টক ত্বক বিশিষ্ট। কন্টক ত্বক বিশিষ্ট। কন্টক ত্বক মানে হলো কাঁটাযুক্ত ত্বক। কন্টক ত্বক মানে কি? কন্টক ত্বক মানে হলো কাঁটাযুক্ত ত্বক। কন্টক ত্বক প্রাণী বা কন্টক ত্বক বিশিষ্ট। আমরা একে মনে রাখবো কিভাবে একটু দেখি, সহজে মনে রাখার চেষ্টা করি আমরা। 5, 7 দিন আমি একা। আমরা এটা মনে রাখতে পারি। 5, 7 দিন আমি একা, এটা মনে রাখতে পারি। 5 থেকে এরা পঞ্চ অরীয় প্রতিসম। দেহটাকে সমান 5টা ভাগে ভাগ করা যাবে। প্রতিটা ভাগে সমান সমান অঙ্গাণু উপস্থিত থাকবে, উপাঙ্গ থাকবে, যা লাগে সবই থাকবে। এরা পঞ্চ অরীয় প্রতিসম। কত অরীয়? পঞ্চ অরীয়। দন্তাসতে এরা সবাই সামুদ্রিক। সবাই সামুদ্রিক। এর ততে কি? ততে এদের যেটা হচ্ছে, এদের ত্বকীয় ফুলকায় শোষণ হবে। ত্বকীয় যে ফুলকা আছে, ত্বকীয় ফুলকায় কি হবে? ত্বকীয় ফুলকায় শ্বসন হয়। কি হয়? ত্বকীয় ফুলকায় শ্বসন হবে। দেহ কণ্টকময়, মানে দেহে কি আছে? কাটা আছে। দেহ হচ্ছে কণ্টকময়। দেহ কিময়? দেহ হচ্ছে কণ্টকময়। আমিতে কিছু না পড়ি। এরা হচ্ছে এক লিঙ্গ, যেগুলা প্রয়োজন আমরা সেগুলাই পড়ি। দেখেন একটু, 5, 7 দিন আমি একা। 5তে এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। নাম্বার 2, 7-এর শতে হচ্ছে এরা সবাই সামুদ্রিক। ততে হচ্ছে এরা ত্বকীয় ফুলকা শোষণ সম্পন্ন হয় এদের। দ্বিতে হচ্ছে এদের দেহটা কণ্টকময়, মানে দেহে কাটা আছে। আবার এতে হচ্ছে এরা এক লিঙ্গ। এটা মনে রাখলে এনাফ। সেটা কারা? সেটা হচ্ছে একাইনোডার্মাটা। এদের মধ্যে এক্সাম্পল হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন। এক্সাম্পল কি? অ্যাস্ট্রোপেকটেন। অ্যাস্ট্রোপেকটেন হচ্ছে এদের মধ্যে এক্সাম্পল। অ্যাস্ট্রোপেকটেন। বুঝা গেছে? যে সাগর তারা আমরা যেটাকে বলতেছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন। হিরো ডিনারিয়া গ্রানুলোসা। আমি যেটা দিছিলাম হিরুডো। হিরুডো হচ্ছে মহিষা যোগের বৈজ্ঞানিক নাম। ভুল লেখি নাই আপু, হ্যাঁ? যা লেখছি ভুল লেখি নাই আসলে। একটু দ্রুত বলেন যে যেগুলা পড়লাম, এই যে পর্ব 7টা পড়লাম, কোনটা বুঝেন নাই একটু দ্রুত বলেন। আমরা এখান থেকে কিছু কোশ্চেন দেখতে পারি। যদি সমস্যা না থাকে আমরা এখান থেকে কোশ্চেন দেখতে পারি। কেউ কমেন্ট করেন না, সবাই মনে হয় আস্তে করে ঘুমাই গেছেন নাকি? সবাই কি ঘুমাই গেছেন নাকি? কেউ কমেন্ট করেন না। এই ক্লান্ত হয়ে গেছেন। ক্লাস তো নিলাম আমি, আপনারা ক্লান্ত হবেন কোত্থেকে? হ্যাঁ, মানে ক্লাস করলেও ক্লান্ত হওয়া লাগে? না স্যার, পরে হতে পারে। ওকে, পরে হতে পারে। আচ্ছা, পরে ক্লাসটা কত নোট করে নেবেন, তাহলে পরে হবে, পরে সমস্যা হবে না আর।
সবাই অ্যান্সার করবেন একদম সবগুলো একসাথে করে। 5টা কোশ্চেন দেবো, 5টা কোশ্চেন ধরে আপনারা অ্যান্সার করবেন। 5টা কোশ্চেন দিব, 5টা কোশ্চেন আপনারা অ্যান্সার করবেন। যারা লাইভে আছেন সবাই অ্যান্সার করবেন, একসাথে একসাথে অ্যান্সার করবেন। 5টা কোশ্চেন একসাথে করে অ্যান্সার করবেন। এই যে 5টা, 1 2 3 4 5, এই 5টার অ্যান্সার লাগবে একসাথে করে, একসাথে একসাথে। দেখছেন কোশ্চেন লিখতে শুরু করছি, সমান পকাত করে 10টা স্টুডেন্ট চলে গেল লাইভ থেকে। দেখছেন ঠিক না? নাই, 10 জন হওয়া হয়ে গেল। 56 জন করে দেখে আমি কোশ্চেন লেখা শুরু করলাম, হয়ে গেল 46 জন। এই যে একের এইটা, দুইয়ের এইটা, 1 2 3 4 5, 5টা কোশ্চেনের অ্যান্সার একসাথে করে কমেন্ট করেন। ঠিক আছে, যা বলতেছি তা করেন।
আমরা একটু দেখি, একটু অ্যান্সার দেখি। প্রোকোফোর লার্ভা দশা কোন পর্বের? এনলিডা পর্বের। দিদির পরনে টি শার্ট। মেসোপিলিয়া দেখা যায় কোন পর্বে? নিডারিয়া। দ্বিস্তরী প্রাণী কোথায়? নিডারিয়ায় দেখা যায়। এনিলিডা এর চলনাঙ্গের নাম কি? কোশ্চেনটা আসলে আগে ভুল ছিল। এনিলিডার চলনাঙ্গ তার নাম হচ্ছে প্যারাপোডিয়া। তার নাম কি? প্যারাপোডিয়া। শামুকের দেহের আবরণের নাম কি? মেন্টল। কি নাম? মেন্টল। মুখবাহু গঠিত হয় কোন পর্বে? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। ক্লিয়ার? এগুলো হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অনেকের সাথে মিলছে, অনেকের সাথে মিলে নাই। ঠিক আছে, অনেকে এমনটা করছে যে ফোন থেকে মানে ক্লাস থেকে বের হয়ে গুগল করেছে অনেকে। ঠিক আছে, এটা তথ্য স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এটা ওকে, নো প্রবলেম। আজকে যে আমরা ক্লাস করলাম যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যদিও ক্লাসটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট, এটা বেশ কিছু কারণে ক্লাসটা আরো দীর্ঘায়ু করা যাচ্ছে না ক্লাসটা। আমরা এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, এই ক্লাসের ক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়েছি। সেখানে আমরা ভ্রূণ স্তর, সিলোম, প্রতিসাম্যতা নিয়ে বিস্তারিত জেনেছি। তারপর আমরা বিজ্ঞানী হিকম্যানের 2017 সালে প্রণীত যে সর্বজন স্বীকৃত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সেখানে মোট পর্ব ছিল 33টা, প্রধান পর্ব 9টা, 9টার মধ্যে 8টা অমেরুদণ্ডী, 1টা মেরুদণ্ডী। আমরা কোনটা অমেরুদণ্ডী কোনটা মেরুদণ্ডী জেনেছি, কোনটাকে কি নামে ডাকা হয় আমরা সেটাও জেনেছি, তাই কিনা? এরপর আমরা যেটা পড়লাম যে আমরা প্রথম যে 8টা আছে, অর্থাৎ আমরা আজকে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসকে শেষ করেছি। আশা করছি যে এই ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে সেটা শতভাগ কার্যকরী আলোচনা। আমার মতে সেটা আপনার জন্য প্রয়োজনীয় আলোচনা, আপনাদের জন্য। ঠিক আছে, যদি আপনারা সেই অনুসারে পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা প্রাণী জগতের মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস পড়বো ইনশাল্লাহ। আজকে দীর্ঘ একটা ক্লাস, 1 ঘন্টা 40 মিনিট, প্রায় 45 মিনিটের কাছাকাছি। লাস্ট কবে এতক্ষণ ক্লাস নিয়েছি আমার জানা নাই আসলে। এটা লাস্ট 1 থেকে 1.5 বছরে মনে হয় নীল 18তম নিবন্ধনের শুরুর দিকে একবার একটা রেকর্ড ছিল। প্রভাষক উদ্ভিদবিজ্ঞানের ক্লাস আমি প্রায় 2.5 ঘন্টা নিয়েছিলাম। বোঝা গেছে? তবে ক্লাসগুলো সাধারণত অফলাইনের চেয়ে মানে অনলাইনে তথ্য বেশি এক্সপ্রেস করতে হয়, পরিশ্রম বেশি হয়। ঠিক আছে, আজকে আমরা পর্যাপ্ত তথ্য উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের সমস্যা নাই। ক্লাসটা অনুসারে পূর্ণাঙ্গভাবে নোট করবেন যেন আপনারা ক্লাসটাকে বুঝতে পারেন, যে কোনো সমস্যা যেন সহজেই উদ্ঘাটন করতে পারেন। যদি আসলেই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে থাকে তাহলেই আপনাদের কোর্স করে শান্তি, ক্লাস করে শান্তি, এবং আমার পড়িয়েও হচ্ছে প্রশান্তি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ততদিনে ভালো থাকবেন, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।